আজ 23শে জুলাই বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। অভিষেককে নিশানা করে বিধানসভায় তোপ শুভেন্দুর। ডায়মন্ড হারবারে হারানোর চ্যালেঞ্জ। অনুব্রতের ফোন কাণ্ডে এফআইআর হলে ব্যবস্থা। বিধানসভায় আশ্বাস শুভেন্দুর। চাপে অনুব্রত। বিধানসভায় মমতাকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর। বললেন, প্রতিষ্ঠিত চোর সেটাও প্রমাণ করব। গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা, ভয় দেখিয়ে স্তব্ধ করা যাবে না। কুণালকে টেনে বের করার ঘটনার নিন্দা করে অভিষেক। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। 21শে জুলাইয়ের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের 24 ঘন্টার মধ্যেই বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপি ও তৃণমূলের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। অভিষেককে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ওই ছোড়া কে? প্রতিষ্ঠিত চোরকে। ওকে আমি বলে গেলাম, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। পাশাপাশি ডায়মন্ড হারবারের লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি দাবি করেন, অভিষেক যত ভোটে জিতেছেন তার থেকেও বেশি ভোটে তাকে হারানো হবে। অভিষেকের সাম্প্রতিক মন্তব্য টেনে শুভেন্দু তৃণমূল ও সিপিএম দুই প্রাক্তন সরকারকেই দুর্নীতির অভিযোগে আক্রমণ করেন। তার দাবি, সিপিএম রাজনৈতিক দুর্নীতি করেছে আর তৃণমূল প্রাতিষ্ঠানিক দুর্নীতি চালু করেছে। তিনি বলেন, দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানো হবে এবং সম্প্রতি ক্রোক করা হবে। 21শে জুলাইয়ের সভা নিয়েও কটাক্ষ করে শুভেন্দু দাবি করেন, সরকার চাইলে সেই সভা রুখে দিতে পারত, কিন্তু সবাইকে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশানা পশ্চিমবঙ্গ থেকে মুছে দেব। এদিনের অধিবেশনে শুভেন্দু আরো বলেন, অভিষেকের 31 সালে হিসেব নেবে মন্তব্যের জবাব 2031-এর আগেই দেওয়া হবে এবং সাহস থাকলে তিনি যেন ডায়মন্ড হারবার থেকেই লড়েন। অভিষেকের হিসেব মন্তব্যকে ঘিরে বিধানসভায় রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে যায়। অনুব্রতের ফোন কাণ্ডে এফআইআর হলে ব্যবস্থা। বিধানসভায় আশ্বাস শুভেন্দুর। চাপে অনুব্রত। বোলপুর থানা তৎকালীন আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়া এবং তার পরিবারকে নোংরা কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে অনুব্রত মণ্ডলকে ঘিরে পুরনো বিতর্ক ফের উঠে এলো বিধানসভায়। সেই ঘটনার অডিও ভাইরাল হওয়ার পর তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বুধবার বিধানসভায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনার সময় জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার বোলপুরের ওই ঘটনার প্রসঙ্গ তোলেন। তিনি অভিযোগ করেন, বীরভূমের এক বড় নেতা তৎকালীন আইসিকে এবং তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন, এমনকি ডিজিকেও ধমক দিয়েছিলেন। রাজেশের বক্তব্য শুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ওর সঙ্গে কথা বলুন, যদি রাজি থাকেন এফআইআর করতে বলুন, আমরা অ্যাকশন নেব। উল্লেখ্য, গত 29শে মে লিটন হালদারকে ফোনে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। সেই ঘটনার অডিও ভাইরাল হবার পর বিরোধীদের পাশাপাশি তৃণমূলের অন্দরেও প্রশ্ন ওঠে। পরে ওই পুলিশ আধিকারিককে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এবার এফআইআর হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী জানান, পুলিশের ওপর অত্যাচার হলে সরকার আর চুপ করে থাকবেন না। বিধানসভায় মমতাকে কড়া হুঁশিয়ারি শুভেন্দু। বললেন, প্রতিষ্ঠিত চোর সেটাও প্রমাণ করব। বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। 21শে জুলাইয়ের সভার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, প্রতিষ্ঠিত চোর সেটাও প্রমাণ করব। পাশাপাশি দাবি করেন, 21-এর নির্বাচনের আগে যা হয়েছিল তা 1947-এর আগে ব্রিটিশরাও করেনি। প্রয়োজন হলে সিবিআইকে চিঠি দিয়ে কিছু মামলা পুনঃতদন্তের জন্য চাওয়া হবে বলেও জানান তিনি। শুভেন্দু আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চোর বলছেন তাদের নিয়েও কটাক্ষ করেন এবং দাবি করেন, নিজের পাড়ার বুথেও তিনি পরাজিত হয়েছেন। তার কথায়, আপনি জননেত্রী ছিলেন যখন অটলজির আশীর্বাদ আপনার মাথার উপরে ছিল, আপনি দুটো পিলারের ওপর দাঁড়িয়েছিলেন, পুলিশ আর প্যাক প্যাক। এখন কোনোটাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো দিন ক্ষমতায় ফিরতে পারবেন না বলেও দাবি করেন শুভেন্দু। তার অভিযোগ, রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে এবং আইন ভাঙলে কেউ আইনের ঊর্ধ্বে নন। একই সঙ্গে 21শে জুলাইয়ের সভা ও তার পরের পরিস্থিতি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের সভার অনুমতি দেওয়ার আগে পুলিশকে বহুবার ভাবতে হবে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়।
গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা, ভয় দেখিয়ে স্তব্ধ করা যাবে না। কুণালকে টেনে বের করার ঘটনায় নিন্দা করে অভিষেক বললেন। বিরোধী দলের মুখ্য সচেতক আক্রুজ্জামানকে বলতে বাধা দেওয়ার অভিযোগে বুধবার বিধানসভা থেকে মার্শাল ডেকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয় কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু তার ব্যক্তিগত মর্যাদার উপর আঘাত নয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মর্যাদাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। বিধানসভায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের আলোচনায় নিজের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কুণাল ঘোষ বিরোধী দলের মুখ্য সচেতক আক্রুজ্জামানের মাইকের সামনে গিয়ে দাঁড়ান এবং তাকে বলতে বাধা দেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার রথীন্দ্র বোস বারবার তাকে আসনে ফিরে যেতে অনুরোধ করেন এবং সতর্ক করেন, না গেলে তাকে বের করে দেওয়া হবে। তাতেও কাজ না হওয়ায় মার্শাল ডেকে তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে এমন রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ভিন্ন মতকে দমন করাই শাসক দলের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। তার দাবি, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে বা বল প্রয়োগ করে স্তব্ধ করা যাবে না এবং গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিটি প্রচেষ্টার বিরুদ্ধে দল আরও ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় এই ধরনের ঘটনা আগে দেখা যায়নি। তার অভিযোগ, কুণাল ঘোষ আক্রুজ্জামানকে শারীরিকভাবে নিগ্রহ ও হেনস্থা করতে এগিয়ে গিয়েছিলেন, যা কোনোভাবেই কাম্য নয়। ওকে বিখ্যাত করার দরকার নেই। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কুণালকে একদিনের জন্য সাসপেন্ড করলেন স্পিকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বাজেট আলোচনা ঘিরে বিধানসভায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধী দলের মুখ্য সচেতক আক্রুজ্জামান বক্তব্য রাখতে উঠলে কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে তার মাইকের সামনে গিয়ে দাঁড়ান এবং বক্তব্যে বাধা দান করেন। কুণালের অভিযোগ ছিল, বক্তা হিসেবে তার নাম পাঠানো হলেও আক্রুজ্জামান ইচ্ছে করে সেই নাম কেটে দিয়েছেন। অভিযোগ, প্রতিবাদ জানাতে গিয়ে কুণাল ঘোষ আক্রুজ্জামানের দিকে মারমুখী হয়ে তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে তাকে বাধা দেন। স্পিকার রথীন্দ্র বোস বারবার আসনে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও তা না মানায় শেষ পর্যন্ত মার্শাল ডেকে তাকে টেনে হিচড়ে বিধানসভার কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রতিবাদ জানানোর অনেক পথ থাকলেও এই ধরনের অসভ্যতা আগে দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, বহুদিনের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আক্রুজ্জামানকে শারীরিকভাবে হেনস্থা করতে এগিয়ে গিয়েছিলেন কুণাল ঘোষ। এরপর কার্যাবলীর ৩৪৮-২ নিয়ম অনুযায়ী কুণাল ঘোষকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে সেটি সিদ্ধান্ত বদলানো হয়। তার আবেদনের পর স্পিকার রথীন্দ্র বোস কুণাল ঘোষকে শুধুমাত্র ওই দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেন। টেনে রাস্তায় নামিয়ে পেটাতাম, অভিষেকের দিন পাল্টানো মন্তব্যে পাল্টা জবাব দিলীপের। ২১শে জুলাই তৃণমূলের খণ্ডিত কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা তার সঙ্গেই আছেন, এই দাবির জবাবে তিনি বলেন, সবাই দেখেছে কার সঙ্গে কে ছিল। তার দাবি, শহীদ তর্পণ নিয়ে প্রতিযোগিতা হয়েছে এবং একসময় যে রাজনৈতিক শক্তি প্রদর্শন করা হতো তা আর নেই। শহীদ দিবসে যাওয়ার পথে কর্মীদের আটকানো ও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলেছে তৃণমূল। সেই অভিযোগ উড়িয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপি কোথাও কাউকে আটকায়নি বা মারধর করেনি। তার দাবি, লোক না এলে তার দায় বিজেপির নয়। এতদিন প্রশাসনিক শক্তি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষ আনা হতো বলেও মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিন পাল্টাতে বেশি দেরি নেই মন্তব্যের কড়া জবাব দেন দিলীপ। তিনি বলেন, দিন পাল্টেছে বলেই তো আপনাদের এই দিনটা দেখতে হলো। পাশাপাশি দাবি করেন, অতীতে তার সঙ্গে যা করা হয়েছিল তার বদলা নিলে আরো কঠোরভাবে নেওয়া যেত, কিন্তু তাদের নীতি আদর্শ তা করতে দেয় না। যন্তর মন্তরের বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার প্রসঙ্গেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তার দাবি, মমতাকে কেউ ডাকেনি এবং কিছু বিরোধী নেতা বিদেশি টাকার মদতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, দেশ দ্রুত এগোচ্ছে এবং মানুষ এসবের সঙ্গে নেই। পাতে থাকবে ডিম, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্লেট প্রতি 2 টাকা বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেটের। রাজ্য ক্যাবিনেটের বৈঠকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গরম খাবার ও সকালের জলখাবারে ডিম কেনার জন্য প্লেট পিছু 2 টাকা করে অতিরিক্ত বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিদিন মহিলা ও শিশু উপভোক্তাদের জন্য এই অতিরিক্ত বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রস্তাব এমন সময় এসেছে যখন কলকাতা পুরো এলাকার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব ইস্কনকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যের স্কুলগুলিতেও এই দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিড ডে মিলে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে বিতর্কের মধ্যেই
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিমের জন্য বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মিড ডে মিলের বরাদ্দ 6.5 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে এবং রাঁধুনিদের মাসিক পারিশ্রমিক 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ক্যাবিনেটে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিল 2026 অনুমোদনের প্রস্তাব এবং ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া ও ফাঁড়ি নির্মাণের জন্য উত্তর দিনাজপুর, নদিয়া সহ বিভিন্ন জেলায় সরকারি জমি বিএসএফকে হস্তান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছে। হাওড়া হুগলিতে রেল প্রকল্পগুলির কাজ কতদূর? লোকসভায় রচনার প্রশ্নের জবাব দিলেন রেলমন্ত্রী। লোকসভায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, হাওড়া ডানকুনি রেলপথে 92.85 কোটি টাকা ব্যয়ে নতুন ইন্টারলকিং সিস্টেম, 4টি প্ল্যাটফর্ম সম্প্রসারণ, সার্ভিস বিল্ডিং নির্মাণ সহ হাওড়া ইয়ার্ড পুনর্গঠনের কাজ চলছে। পাশাপাশি 27.18 কোটি টাকা ব্যয়ে ডানকুনি ইয়ার্ডে শান্টিং লাইন সম্প্রসারণ, সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার আধুনিকীকরণেরও কাজ হচ্ছে। ডানকুনি কোচিং টার্মিনালের জন্য ডিপিআর তৈরির কাজও চলছে। বর্তমানে হাওড়া ডানকুনি শাখায় 113টি ট্রেন চলাচল করে। নতুন ট্রেন চালুর বিষয়টি পরিকাঠামো, রোলিং স্টক, যাত্রী সংখ্যা ও ট্রাফিকের প্রয়োজনীয়তার উপর নির্ভরশীল বলে জানান রেলমন্ত্রী। এছাড়া ডানকুনি বাল্টিকুড়ি তৃতীয় ও চতুর্থ লাইন সম্প্রসারণে 428 কোটি টাকা এবং চন্দনপুর শক্তিগড় চতুর্থ লাইন সম্প্রসারণে 700 কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। উভয় ক্ষেত্রের জমি অধিগ্রহণের কাজ চলছে। পাশাপাশি ডানকুনি থেকে সুরাট পর্যন্ত নতুন ডেডিকেটেড ফ্রেড করিডোরের জন্যও ডিপিআর প্রস্তুতির কাজ শুরু হয়েছে। পুলিশে 20,000 কনস্টেবল নিয়োগের ঘোষণা, ঘুষের অভিযোগে খুলছে কন্ট্রোল রুম। বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূল সরকারের আমলে পুলিশের কোনো উন্নতি হয়নি, বরং হাজারো ফাঁক ফোকর রয়ে গিয়েছে। সরকার বদলের পর পুলিশকে আরো স্মার্ট করে তুলতে কর্মী শূন্যতা দূরীকরণে 20,000 কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। রাজ্য পুলিশে মোট 1,21,344টি পদের মধ্যে বর্তমানে 43,073টি পদ ফাঁকা। পুজোর আগে 16,000 কনস্টেবল রাস্তায় নামবে বলে জানান তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকার দীর্ঘদিন পুলিশে নিয়োগ করেনি এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগে কোনো যোগ্যতা বা প্রশিক্ষণের গুরুত্ব দেওয়া হয়নি। পাশাপাশি থানাগুলির পরিকাঠামোরও উন্নয়ন করা হয়নি বলে দাবি করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ জানাতে একটি কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করা হবে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। শুভেন্দুর কনভয়ে হামলায় মূল অভিযুক্ত গ্রেপ্তার কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ। 2025 সালে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্ত কোচবিহারের 2 নম্বর ব্লক তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে এবার চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। 21শে জুলাইয়ের কর্মসূচি থেকে ফেরার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। কোচবিহারের এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এছাড়া শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা সহ ভোটে হিংসা ও উস্কানিমূলক মন্তব্যের একাধিক মামলাও তার বিরুদ্ধে রয়েছে। গত বছর শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় তার নাম জড়িয়েছিল। শুভেন্দু অভিযোগ করেছিলেন, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল এবং তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মদত ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নেতাকে কোচবিহারে নিয়ে গিয়ে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হতে পারে। কথা রাখলেন শুভেন্দু, ক্ষমতায় আসার 2.5 মাসের মধ্যেই গঠিত 7ম পে কমিশন। রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করে রাজ্য সরকার 7ম পে কমিশন গঠন করেছে। নতুন সরকার গঠনের 2.5 মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী কমিশন গঠন করা হয়েছে। আগামী বছর মার্চ মাসের মধ্যে কমিশনের সুপারিশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এর আগে প্রথম বাজেটে সরকারি কর্মীদের জন্য 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 4 সদস্যের এই কমিশনে চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস ও অর্থ মন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী। সদস্য হিসেবে রয়েছেন পার্থ মুখোপাধ্যায়, পার্থ প্রতিম পাল ও অর্থ সচিব দেবীপ্রসাদ কার্নাব। কমিশন সরকার পোষিত আধা সরকারি কর্মীদের বেতন, পেনশন, পদোন্নতি, ডিএ ও ডিআর বৃদ্ধির বিষয়ে সুপারিশ করবে। আগামী 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো বিবেচনায় রেখে সুপারিশ করার নির্দেশও দেওয়া হয়েছে। সকালে বাংলায় ঢুকে টোটো চালাচ্ছে, বিকেলে টাকা নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। মালদহে বাংলাদেশিদের টোটো চালানোর অভিযোগ তদন্তে নেমেছে পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলায় 50,000-এরও বেশি বেআইনি টোটো চলাচলের অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, ভারতীয় মালিকদের টোটো বাংলাদেশিরা সকালে এসে চালিয়ে সন্ধ্যায় বাংলাদেশে ফিরে যান।
অভিযোগ, এই বেআইনি টোটো বিভিন্ন উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনও ব্যবহার করছে। বিষয়টি খতিয়ে দেখতে লাইসেন্সপ্রাপ্ত টোটোগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একটি টোটো বাণিজ্যিকভাবে চালাতে পারবেন এবং যার নামে টোটো তিনিই সেটি চালাবেন। পুলিশ সুপার অনুপম সিং জানান, বেআইনি টোটোর সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশিদের টোটো চালানোর বিষয়ে লিখিত অভিযোগ না এলেও চালকদের আধার কার্ড ও ভোটার কার্ড পরীক্ষা করা হবে। টোটো চালকদের অভিযোগ, অনেক মালিক 70-80টি টোটো ভাড়ায় চালান এবং চালকদের পরিচয় যাচাই করেন না। এতে স্থানীয় চালকরা যাত্রী হারাচ্ছেন। মালদহের কাঁটাতারহীন সীমান্ত দিয়েই বাংলাদেশিরা প্রবেশ করেন বলে অভিযোগ। নতুন সরকার সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফকে জমিও দিয়েছে। 16 বছরের নির্বাসন শেষে ভারতে ফেরার ঘোষণা ললিত মোদীর। ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা। দীর্ঘ 16 বছরের আইনি লড়াই ও নির্বাসনের পর আইপিএল এর প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান ললিত মোদী ভারতে ফেরার কথা ঘোষণা দিয়েছেন। 2009 সালে দক্ষিণ আফ্রিকা আইপিএল সংক্রান্ত ফেমা মামলায় ইডির আনা বেশিরভাগ অভিযোগ ও জরিমানা সাফেমা আপিল ট্রাইব্যুনাল খারিজ করে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত জানান। ট্রাইব্যুনাল রায়ে জানায়, আইপিএল দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরের সময় বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিসিসিআই ফেমা লঙ্ঘন করেনি এবং ইডির অভিযোগ সঠিক নয়। পাশাপাশি বিসিসিআই এর ওপর ধার্য 4 কোটি টাকার জরিমানা কমিয়ে 1 কোটি টাকা করা হয়েছে। রায়ের পর ললিত মোদী বলেন, গত 16 বছর ধরে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন এবং ট্রাইব্যুনালের রায়ে তা প্রমাণিত হয়েছে। তিনি জানান, আইপিএল এর মঙ্গলই তার একমাত্র লক্ষ্য ছিল। 2010 সালে দেশ ছাড়ার পর বিদেশে থাকা ললিত মোদী এবছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে ভারতে ফিরে নতুন অধ্যায় শুরু করতে চান। স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, জানুয়ারি থেকে প্রতি মাসে বিদ্যুতের বিলের ঘোষণা। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্যে প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে গৃহস্থালির ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হচ্ছে না। পাশাপাশি ঘোষণা করা হয়েছে 2027 সালের জানুয়ারি মাস থেকে গোটা রাজ্যে 3 মাসের বদলে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে। গ্রামীণ এলাকায় লাইট, মোবাইল ভ্যান ও কাস্টমার কেয়ার সেন্টারের কর্মীর সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া 54,000 আইসিডিএস সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, আলো ও পাখা দেওয়া হবে। বিদ্যুৎ দপ্তরের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে 1000 গার্লস স্কুল কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। পিএম ই ড্রাইভ প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে ইভি চার্জিং সেন্টার তৈরি হবে। পিএম কুসুম প্রকল্পে 1 আগস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিটে 2 টাকা অতিরিক্ত সাবসিডি দেওয়া হবে। পাশাপাশি পাঞ্চেতে 1000 মেগাওয়াট পাম্প স্টোরেজ প্রকল্প এবং 182 কোটি টাকার সৌর প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।